হ্যালো স্টুডেন্ট, তো ফেরাস একটা ক্লাসে করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। তো আজকে আমরা স্কুল নাম্বার 2 নম্বর স্কুল নিয়েছি। এর আগের 1 নম্বর স্কুল তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, আজকে 2 নম্বর স্কুল। আচ্ছা দেখো, 2 নম্বর স্কুলের যে প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো আমাদের এখানে আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, একটি বীজগাণিতিক সংখ্যামালার কেবলমাত্র দুটি উৎপাদক x-5 আর 3-6 হলে সংখ্যামালাটি কত হবে। আচ্ছা, সংখ্যামালাটি বের করতে বলেছে, যে সংখ্যামালার দুটি উৎপাদক কিন্তু বলে দিয়েছে, তাহলে এই উৎপাদক দুটির গুণফলটাই হবে সংখ্যামালা। এটা মনে রাখবা। এখানে উৎপাদক দুটি আছে। দেখো প্রথম যে উৎপাদকটা আছে 1 নম্বরটা, প্রথম উৎপাদকটা আছে x-5 আর দ্বিতীয় উৎপাদকটা আছে 3-6। এই দুটি উৎপাদকের গুণফলটা যা হবে সেই গুণফলটাই হবে আমাদের সেই সংখ্যামালাটি। একটা অপশান চলে আসবে আমাদের। চলো আমরা গুণ করে নিই। এখন এখানে রাশি রাশি গুণ করতে হবে। দেখো রাশি রাশি গুণটা এই যে এক্স দিয়ে 3কে গুণ করো, এক্স দিয়ে একে একবার, আবার এক্স দিয়ে একে, তারপর 5 দিয়ে শুরু করবো এটাকে চলো এক্স দিয়ে আমরা 3কে গুণ করলে 3 আর এক্সে 3x হয়ে যাবে। এবার এক্স আর এক্সে গুণ, দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, আর এক্সে গুণ করে s² হয়। এই যে এক্স আর এক্স গুণ করলে s², এক্স দিয়ে কমপ্লিট। এবার -5 দিয়ে গুণ করো দুজনকে, তা -5 এটা হচ্ছে +3। দেখো চিহ্নগুলো কিন্তু আগে গুণ করে নিতে হয়, এর মাইনাস এর প্লাস। তুমি 5 আর 3 গুণ করবা, 5-এর চিহ্ন মাইনাস আর 3-এর চিহ্ন প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তারপরে 5 আর 3 গুণ করো, 5-3 15। এবার 5 দিয়ে আর এক্সকে, তাহলে দেখো 5-এর মাইনাস এক্সের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস, আর 5 আর এক্স গুণ করে 5x। আচ্ছা এখানে মাইনাস s² আমি আগে লিখলাম। এবার এই যে 3x দেখতে পাচ্ছ আর এই যে 5x দুটোই যোগ আছে, তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম আর যোগ করে নাও। 5 আর 3 8, তাহলে 8x সদৃশ্য রাশি যোগ হয়ে গেল, আর -15টা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো গুণফলটা আমরা পেয়ে গেছি। তাহলে যে আমাদের বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে বলেছিল, এটাই হবে আমাদের, যে এই বীজগাণিতিক সংখ্যামালার দুটি উৎপাদক হবে, এই যে দুটি উৎপাদক পাওয়া যাবে। আমরা যদি এখানে উৎপাদকে বিশ্লেষণ করি না, তো উৎপাদকে বিশ্লেষণ করলে যে দুটি উৎপাদক পাওয়া যাবে, এইভাবে দুটি উৎপাদক পাওয়া যাবে। তাহলে আমাদের যে দুটি উৎপাদক যে বলেছিল, সেই দুটি উৎপাদকের যে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে সেটা কিন্তু আমাদের এটা। দেখো অপশানটা লক্ষ্য করো কত নম্বর মিলছে। দেখো C নম্বর অপশানটা কিন্তু মিলে গেছে। তোমরা পরীক্ষায় তোমরা এভাবে এখানে তীর চিহ্ন দিয়ে এখানে C নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে? এভাবে করে নিলে পরে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-2 নাম্বারটা। দেখো এখানে বলেছে দুটি সংখ্যা A ও B এর গসাগু C হলে লসাগু করতে হবে। দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির আবার গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের যে সূত্র একটা আছে, তো সেই সূত্রটা আমি যদি লিখি, আমি লিখব আমরা জানি। আমরা জানি সংখ্যা দুটির গুণফল বা সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু, আমি আগে ওটা লিখছি, সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল হয়। সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবা। যে কোনো দুটি সংখ্যা দুটির গুণফলটা হয় সমান সমান সংখ্যা দুটির গসাগু আর লসাগুর সঙ্গে সমান হয়ে যাবে, এদের গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো, বা সংখ্যা দুটির গসাগু তো বলে দিয়েছে C, তাহলে এখানে গসাগুর জায়গায় আমি C বসালাম গুণিত, আর লসাগুটা থাক, লসাগুটাই বের করতে বলেছে, লসাগুটা বের হবে। আর সংখ্যা দুটির গুণফল, দেখো সংখ্যা দুটি এখানে A ও B আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল বলতে A গুণিত B। তাহলে এখান থেকে লসাগুর মানটা যে আমরা পাবো, লসাগুটা বের করি,
তা লসাগু হয়ে যাবে, দেখো সংখ্যা দুটির লসাগু হয়ে যাবে এ বির গুণফলটা এ বি, আর সিটাকে আমরা কিন্তু নিচে নামাতে পারবো। ঠিক আছে, এই যে সিটা গুণের আকারে ছিল না, সিটা নিচে নেমে যাবে। তাহলে সংখ্যা দুটির, এই যে এখানে যে লিখে দিই, সংখ্যা দুটির লসাগু আমরা কত বের করে নিলাম, এ বি বাই সি। এটাকে আমাদের অ্যান্সার, সংখ্যা দুটির যে লসাগু হবে এ বি বাই সি, যেটা আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। তো এখানে আমি যদি সি নাম্বার অপশানটা এভাবে দিতে পারো। চলো এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে বলছে পাশের চিত্রে, এই যে চিত্রটা দেওয়া আছে, এ বি সমান্তরাল সিডি, এ বির সঙ্গে সিডি সমান্তরাল, আর কোণ পি কিউ আর, এই যে পি কিউ আর, এই কোণের মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এই কোণের মানটা তোমাদের যদি একবারে বলি, এই যে 30 ডিগ্রি দেখতে পাচ্ছ, এদিকে 40 ডিগ্রি, 30 ডিগ্রি আর 40 ডিগ্রির যোগফলটাই হবে এই কোণটা। 30-40 যোগফলটা কত হবে, 70 ডিগ্রি। তাহলে যে কোণ পি কিউ আর এর মানটা হবে 70 ডিগ্রি। ঠিক আছে, এই বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের মিলবে। আচ্ছা এটা হয় কি করে 70 ডিগ্রি, চলো আমি তোমাদের দেখাই কারণটা। আমি এখানে চিত্রটা তৈরি করছি, এই দুটি সমান্তরাল সরলরেখা, এটা আছে এ বি আর এখানে আছে এদিকে সিটি, এটা হচ্ছে আমাদের সি টি। আর এখানে যে দেখো, আচ্ছা আমি এক কাজ করি, এই যে দুটি সমান্তরাল সরলরেখা আছে না, এদের সঙ্গে আরেকটি সমান্তরাল সরলরেখা আমি তৈরি করলাম, যার নাম আমি দিয়ে দেবো, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি ইএফ, এটা ইএফ। তাহলে এখানে তোমাদের বলে দেবো যে এ বি সঙ্গে সমান্তরাল আছে এই যে ইএফ, তার সঙ্গে আবার সমান্তরাল আছে সিডি। ঠিক আছে, এ বির সঙ্গে আবার ইএফ সমান্তরাল, আর সিডির সঙ্গেও ইএফ সমান্তরাল, মানে এরা তিনজনই সমান্তরালভাবেই আছে। এভাবে কিন্তু একটা আমরা অঙ্কন করলাম। এবার এখানে দেখো এই যে আমাদের যে কোণগুলো তৈরি করেছি, আমি যদি দেখাচ্ছি এখানে দেখো এইভাবে তৈরি করেছি। তো যে এদিক থেকে আমি এভাবে করলাম, আর এদিক থেকে এমনভাবে করছি যে এখানে ছেদ করে এভাবে করলাম। আচ্ছা মানে এখানে হচ্ছে আমাদের কিউ বিন্দুটা, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, এখানে আমি পি নাম দিয়ে দিলাম, আর এটা আমরা আর নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, দেখো এই কোণটা দেওয়া আছে কত, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, আর এদিককার কোণটা দেওয়া আছে কত, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে। এবার দেখো তো তোমাদের যদি বলি এই যে এ বির সঙ্গে ইএফটা সমান্তরাল, আর এই যে আমরা যদি বলি পি কিউটা ভেদক একটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হয়, আর সমান্তরাল সরলরেখা একান্তর কোণ সমান হবে। তাহলে এই কোণটা কত হবে আমাদের 30 ডিগ্রি। একইভাবে এই যে ইএফ আর সিডি সমান্তরাল আছে, তাহলে এই যে 40 ডিগ্রি কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই যে কোণটা আছে, দেখো এটা তো আমাদের এই যে আর কিউটাকে ভেদক ধরলে এরা দুজন একান্তর কোণ আছে, 40 ডিগ্রির সঙ্গে এই কোণটা, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি। আমাদের যে পি কিউ আর কোণটা বলেছি, তাহলে এই যে আমরা যদি লিখি অতএব কোণ পি কিউ আর, এটা তো পি কিউ আর কোণটা লক্ষ্য করো, এই যে আমাদের 30 ডিগ্রি আর 40 ডিগ্রি কোণ, এই দুটো কোণ নিয়ে আমাদের পি কিউ আর, তাহলে 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে আমাদের হয়ে যাবে কত, 70 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের পি কিউ আর যে কোণটা বললাম 70 ডিগ্রি, এভাবে কিন্তু আমাদের তৈরি হবে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা। এখানে বলছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, এক ব্যক্তি তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। আচ্ছা তাহলে দেখো খরচ কিন্তু অপরিবর্তিত রাখবে, মানে খরচটা বাড়াবে না। তাহলে খরচ না বাড়ালে, যেহেতু পেঁয়াজের দামটা বেড়ে গেছে 20%, তাহলে পেঁয়াজের ব্যবহারটা কমাতে হবে। তো পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন সেটাই কিন্তু বের করতে বলেছে। তা দেখো আমরা প্রথমে ধরে নেব যে আগে যে 100 টাকায় পেঁয়াজ পাওয়া যেত 100 একক, এটা আমরা ধরে নিচ্ছি, এটা 1-এর 4 নম্বর প্রশ্নটা। তা আমরা লিখব ধরি আগে 100 টাকায় পেঁয়াজ পাওয়া যেত সমান 100 একক। আর এখন 20% বৃদ্ধিতে
বৃদ্ধিতে, এখন 20% বৃদ্ধিতে তাহলে দেখো বৃদ্ধিতে পেঁয়াজের দামটা কত হয়ে যাবে। এখন 20% বৃদ্ধিতে পেঁয়াজের দাম যদি আমি বের করি, বৃদ্ধিতে দাম হয়, আমি শুধু দাম লিখে দিলাম, ঠিক আছে। পেঁয়াজের দাম হয়, আগে তো 100 টাকা ছিল, 20% বৃদ্ধি বলতে আমি 20 টাকা বাড়ালাম, তাই তো, এত টাকা। তাহলে এখন পেঁয়াজের দামটা হয়ে গেল 120 টাকা। তাহলে দেখো এখন 120 টাকায় কিন্তু 100 একক পেঁয়াজ পাওয়া যায়, তাই না। তা আমরা লিখব যে এখন 120 টাকায় পেঁয়াজ পাওয়া যায় সেই 100 একক। তাহলে সে 100 টাকায় কিন্তু পেঁয়াজ কিনবে, মানে খরচ অপরিবর্তিত রাখবে। তাহলে 120 টাকায় পেঁয়াজ যদি 100 একক পাওয়া যায়, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে আর 100 টাকায় কত পাওয়া যাবে, চলো সেটা আমরা বের করছি। তাহলে 1 টাকায় পেঁয়াজ পাওয়া যায় ঐকিক নিয়মে, সেটা কম হবে। 120 টাকা পেঁয়াজ পাওয়া যদি যায় 100 একক, তাহলে 1 টাকায় কম পাওয়া যাবে। কম মানে তোমাদের এখানে ভাগ করতে হয়, মানে বাই করে দেবা, এত একক। আর 100 টাকায় মানে খরচটা অপরিবর্তিত রাখবে, তাহলে সেই 100 টাকায় কিন্তু পেঁয়াজ কিনবে। তাহলে 100 টাকায় পেঁয়াজ পাওয়া যায়, তাহলে 100/120, একে যদি কম হয় তাহলে 100 টাকায় বেশি হবে, তার বেশিতে এখানে গুণ দিয়ে দেবা, এটা উপরে হয়ে যাবে 100টা, এত একক। তা চলো আমরা এখানে যদি সরলটা করি, দেখো এই শূন্যটা কাটাকাটি করলাম, তাহলে এখানে দেখো 0 তো কেটে গেছে। এবার আমরা যদি কাটাকাটিটা করি, দেখো আমি 2 দিয়ে কাটাকাটি করি, 2 6 12 আর 2 5 10, ওকে। এবার এখানে আমি কাটাকাটি করি 2 দিয়ে, আচ্ছা। তাহলে 2 3 6 আর 100কে 2 দিয়ে কাটাকাটি করলে 2 5 10 আর 0টা বসে যাবে। তাহলে আমাদের রয়ে গেল উপরে 50 আর 5 গুণ করো, 5 5 25 আর 0টা বসিয়ে দাও, আর নিচে 3 আছে, আচ্ছা এত একক। তাহলে দেখো এখানে আমরা পেলাম, এই যে দেখো এই যে 100 টাকায়, তাই না, আগে যেটা 100 টাকায় পেঁয়াজ পাওয়া যেত, ও যদি খরচটা না বাড়ায়, ও যদি 100 টাকায় পেঁয়াজ কিনে, তাহলে 100 টাকায় পেঁয়াজ এত পাওয়া যায় এখন। তাহলে শতকরা যে কমাবে, এখানে যেটা আমাদের এখানে জানতে চেয়েছি, যে পেঁয়াজের খরচ, যে পেঁয়াজের যে ব্যবহারটা কমাবে, শতকরা কত কমাবে। তাহলে আমরা এখানে লিখব অতএব পেঁয়াজের ব্যবহার শতকরা কমাবেন সমান সমান, যেহেতু শতকরা, তাহলে আমরা কি করব, 100 থেকে এই যে এটা আমরা বের করলাম না, এই 100 থেকে এটা আমরা বিয়োগ করে দেব, এই যে দেখো এটাই আমাদের শতকরা। এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, লসাগু 3, 100 আর 3 গুণ হয়ে যাবে 300, 3 3 মিলে গেছে, তাহলে 250টা নামিয়ে দাও। এখন যদি বিয়োগটা করো, 300 থেকে 250 বিয়োগ, তো এটা 50 পাবা, আর নিচে 3, এটাকে আমরা ভাগ করে নেব, একবারে নাও, 3 1 3, 2 নামবে, 0 নামাই দিলাম, 3 6 18, বিয়োগ করে এখানে 2 হবে, পূর্ণ সংখ্যা করব, 2টা উপরে আর 3টাকে আবার নিচে নামিয়ে দেব। তাহলে অ্যান্সারটা আমাদের হলো 16.2/3%। পেঁয়াজের ব্যবহার যে শতকরা কমাতে হবে কতটা, এই যে এতটা, 16.2/3%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, ঠিক আছে, বই থেকে অঙ্কটা আছে শতকরা অধ্যায়। তো তোমাদের ওখানে অঙ্কটা চিনির ব্যবহার আছে, এখানে পেঁয়াজ দিয়ে করেছে, অঙ্কটা একই আছে, ঠিক আছে অঙ্কটা। তো যাই হোক আমি করিয়ে দিলাম তোমাদের, এভাবে অঙ্কটা করতে হবে। পরের প্রশ্নটাতে আমরা চলে আসবো, দেখো 1-এর 5 নাম্বারটা। এখানে প্রশ্নটা বলছি, জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 অংশ জল আছে,
দেখো জল যে আছে এই জলটা কিন্তু বলেছে কত, জল বলেছে 2/7 অংশ, এতটা জল বলে দিয়েছে আনুপাতিক ভাগার যেটা। মিশ্রণে সেই মিশ্রণ যেটা আমাদের জল মিশ্রিত দুধ আছে, সেই জল মিশ্রিত দুধ যেটা মিশ্রণটার কথা বলেছে, সেই মিশ্রণে দুধ ও জলের অনুপাতটা কত হবে যদি জলের ভাগটা এটা থাকে। তাহলে দেখো এখানে জলের ভাগ বলতে যে অনুপাতগুলো আছে না, আনুপাতিক যোগ যেটা 7, এখানে আনুপাতিক যোগ হয়, তাহলে আনুপাতিক যোগ 7 কোথায় কোথায় হবে, ঠিক আছে। তাহলে 7 দেখলে দেখো এতে তো পাওয়া যাচ্ছে না, তাহলে এটা তো হবে না আমাদের, বিতে তো পাওয়া যাচ্ছে না, বিতে হবে না, সিতে পাওয়া যাচ্ছে দেখো 5 আর 2 যোগ করে 7, সিটা হতে পারে। আর ডিটা দেখো 5 আর 2 যোগ করে 7, এটাও কিন্তু 7, দুটোই যখন 7 হচ্ছে হয় সি হতে পারে না হলে ডি হতে পারে। তাহলে কোনটা হবে, দেখো আমরা যেহেতু সি নাম্বার অপশানটা চেক করি, তাহলে সি নাম্বারটা দেখো তো আমাদের আছে 2:5 আছে। দেখো অনুপাতটা কিন্তু প্রথমে কি বলেছে, আগে দুধ বলেছে, ঠিক আছে, আগে দুধ তারপরে জল। তাহলে এখান থেকে লক্ষ্য করো তো যে জলের যে ভাগটা বলেছে দেখো 2/7, মানে আনুপাতিক যোগ। দেখো আমাদের আগে দুধ আছে কিন্তু 2টা তো এখানে জল আছে, তাহলে এখানে কিন্তু 2টা কিন্তু দুধ হয়ে গেছে, তাহলে সি নাম্বারটা কিন্তু হচ্ছে না, তাই না। এবার ডি নাম্বারটা চেক করো, ডি নাম্বারটা যদি দেখি তো 5:2 আছে, 5:2, তাহলে এখানেও আমাদের একই কথা, এই যে দুধ ইজ টু জল। তাহলে যেহেতু আমাদের দেখো জলটা 2 ভাগ, ঠিক আছে, এই যে আমাদের এটা জল, প্রথমটা দুধ তারপরে জল, তাহলে এখানে জলের পরিমাণটা যে 2/7, তাই না। জল যেহেতু 2 আছে, এই যে দেখো তাই এখানে কিন্তু জল 2 আছে, তাহলে আমাদের কিন্তু ডি নাম্বার অপশানটা মিলছে। এটা অপশান চেক করে তোমরা বুঝতে পারবা অ্যান্সার কোনটা হবে। এই যে আমাদের এখানে বলে দিয়েছে জলের যে আনুপাতিক ভাগারটা 2/7 অংশ, তো 2/7 অংশ থেকে অ্যান্সারটা দাঁড়াবে আমাদের ডি নাম্বার অপশানটা 5:2। দুধ ও জলের যে অনুপাতটা দাঁড়াবে 5:2, কারণ এই অনুপাত থেকে মানে এই যে 5:2 আছে, এখান থেকে যে জলটা বের করো, তাহলে এই যে জল হচ্ছে 2 বাই আনুপাতিক যোগ যেটা 7 হয়ে যাবে, তাই না। তাহলে এই জন্য অ্যান্সারটা দাঁড়াবে আমাদের ডি নাম্বারটা। পরের প্রশ্নতে চলে আসবো আমরা 1-এর 6 নাম্বারটা। দেখো এখানে আমাদের যে আছে 1-এর 6 নাম্বারটা 1 - 1/2 গুণিত 1 - 1/3 গুণিত, তারপরে আছে ... গুণিত 1 - 1/11। তো এই যে আছে সংখ্যাওয়ালা রাশিটা, তাহলে এর মান বের করতে বলেছে, সরলতম মান। তো দেখো আমরা কীভাবে বের করব, তোমরা এক কাজ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করো এখানে প্রত্যেকটার। তাহলে এখানে দেখো 2 লসাগু, 2 × 2 বিয়োগ 2 2 মিলে গেলে একটা নেমে যাবে। আচ্ছা এখানেও আমরা করব ভগ্নাংশে যোগ বিয়োগ, 3 লসাগু, 3 × 3, আর এখানে কিন্তু একটা নামবে কারণ 3 3 মিলে গেলে উপরেটা নেমে যায়, ... একইভাবে এখানে আমরা করব ভগ্নাংশের যোগ বিয়োগ, 11 লসাগু, 11 মাইনাস একটা নেমে যাবে। তাহলে এখানে দাঁড়াবে কত দেখো, এখানে 2 থেকে 1 বিয়োগ করে আমাদের 1 হবে, তাহলে এটা 1/2, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করে এটা 2 হবে, 2/3। আচ্ছা তোমাদের বলে রাখি পরেরটা কত হবে জানো, পরেরটা যদি তোমরা তৈরি করো, ঠিক আছে, এখানে যদি তৈরি করা যায়, এই যে 1 - 1/2, 1 - 1/3, তাহলে 1 - 1/4, তা পরেরটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে আসবে এই যে 1/2, 2/3, তারপরে আসবে 3/4, মানে এখানে 1 আছে তো 2 আছে, এখানে 2 আছে তো 3 আছে, তাহলে এখানে 3 আছে তো 4 হবে। পরেরটা কত হবে, পরেরটা 4/5 হবে। এরকম করে কিন্তু বের করা যাবে, তো আমি সবগুলোতে বের করব না, আমি আবার এভাবে দিয়ে ... দিয়ে দিলাম। তারপর শেষেরটা চলে আসবো যেটা 11 থেকে 1 বিয়োগ করে 10 হবে, আর নিচে 11, শেষে আছে এটা আমাদের, মানে 1 থেকে 10-এ গেছে। ওকে, তো এবার লক্ষ্য করো এখানে মানটা আমরা কীভাবে বের করব। দেখো এখানে কাটাকাটি করা যাচ্ছে, এই যে গুণ আছে, তাহলে যে 2 2 কেটে দিতে পারবা, এখানে যে 3 3 কেটে যাচ্ছে, এখানে 4 4 কেটে যাচ্ছে, তাহলে কীভাবে এই যে 5 কেটে যাবে, এখানে থাকবে 5, কাটতে কাটতে 10টাও কিন্তু আমাদের কেটে যাবে, এদিকে 10 থাকবে, এখানে 10 আছে, তাই এভাবে 2 2 এগুলো সব কেটে যাবে, রইবে শুধু এখানে একটা, আর এখানে 11টা থাকবে। তাহলে তো গুণ আছে না, তার উপরে থেকে গেল 1, আর নিচে রয়ে গেল আমাদের 11। এই যে আমাদের দেখো, তাহলে 1/11 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 1/11 দেখো অপশান এ নাম্বারটা মিলছে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমাদের কিন্তু এ নাম্বারটা। পরে আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে আসবো। আচ্ছা 2-এর 1 নাম্বার প্রশ্নটা বলছি,
জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। মানে জল জমে যদি বরফ হয়ে যায় আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা জানি সাধারণত জল জমে আয়তনটা বেড়ে যায়, জল জমে যদি বরফ হয় আয়তনটা বাড়ে জলের চেয়ে। আচ্ছা, 10% বৃদ্ধি পাবে। সেই বরফ গলে আবার সেই বরফটা গলে জল হলে, বরফ গলে যদি জল হয়ে যায় তাহলে আয়তনটা কমবে। ঠিক আছে, জল জমে বরফ হলে আয়তন বাড়ে, আর বরফটা গলে যদি জল হয় আয়তন কমবে। তো এই যে আয়তনটা কমবে শতকরা কত কমবে, মানে দেখো এখানে বৃদ্ধি বা হ্রাস বলেছে, তাহলে সেই বরফ গলে জল হলে, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে বরফ গলে জল হলে আয়তন কিন্তু কমে, মানে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না, হ্রাস হবে, এটা তো বুঝে নিলাম। ঠিক আছে, আয়তনটা হ্রাস পাবে। এবার শতকরা কতটা হ্রাস পাবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমি প্রথমে এই যে জলের আয়তনটাকে ধরে নিব, শতকরা থেকে 100 একক ধরে নেব। 2-এর 1 নম্বরটা আমরা লিখব ধরি জলের আয়তন। জলের আয়তনটাকে আমি 100 একক ধরে নিলাম। তাহলে দেখো জলের আয়তন যদি 100 একক হয় তার 10%, মানে আয়তন যদি 10% বৃদ্ধি পায় তাহলে বরফের আয়তন কত হবে? তো আমরা এখানে লিখব বরফের আয়তন হবে, দেখো আমি বরফের আয়তনটা আমি তোমাদের বলে দিচ্ছি বরফের আয়তনটা কত হবে। বরফের আয়তন হবে দেখো জলের আয়তন তো 100 একক ছিল, বাড়ছে 10%, মানে 100 থেকে 10 বাড়ছে, তাহলে এখানে 10 যোগ হয়ে যাবে এত একক, তাহলে বরফের আয়তনটা হয়ে যাবে 110 একক। ঠিক আছে, 110 একক। আচ্ছা, তাহলে জলের আয়তন পেয়ে গেলাম, বরফের আয়তন পেয়ে গেলাম। আবার কি বলছে যে বরফটা গলে যদি জল হয়, মানে এই বরফটা গলে যদি জল হয় তার শতকরা আয়তনটা কত, শতকরা আয়তন কত কমবে। এখন দেখো মানে এই বরফ গলে যদি জল হয় তাহলে 110 থেকে, দেখো আয়তনটা কত কমবে। এখানে লক্ষ্য করো বরফ গলে যদি জল হয় আয়তনটা হ্রাস কত পাবে, মানে এই বরফটা গলে জল হবে, মানে এখানে এই যে বরফের আয়তন থেকে জলের আয়তনটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো দেখো বরফ গলে জল হলে আয়তন যে হ্রাস পায়, আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়, আয়তনটা হ্রাস পাবে যেটা বুঝালাম, আয়তন হ্রাস পায়। কতটা হ্রাস পাবে, এই যে বরফের আয়তনটা 110 একক আর জলের ছিল 100, তাহলে 110 থেকে 100 বিয়োগ করো, এটা হয়ে যাবে আমাদের কত 10 একক, তাই তো আয়তনটা হ্রাস হয়ে যাবে 10 একক। তাহলে দেখো 100 একক আয়তন থেকে হ্রাস পেয়ে হচ্ছে 10 একক, তাহলে এখানে লিখবো আমরা যে 110 একক, এই যে 110 একক বরফের আয়তন ছিল, হ্রাস পেয়ে কত হয়ে যাচ্ছে 10 একক, তাহলে 110 এককে 110 এককে আয়তন হ্রাস পায়, 110 এককে আয়তনটা হ্রাস পায় কত 10 একক। তাহলে 1 এককে আয়তন হ্রাস পায় কত একক, তাহলে 1 এককে আয়তনটা হ্রাস পাবে 1 কম 10/110 একক, আর 100 এককে আয়তনটা হ্রাস পাবে, 100তে বেশি হবে 10/110 গুণিত 100 গুণ হয়ে যাবে এত একক, 0 0 কেটে দিলাম। আচ্ছা, উপরে আমাদের 100 আর নিচে হবে 11। আচ্ছা, এখানে আমি যদি ভাগ করে নিই, এই যে আমি 11 দিয়ে 100কে ভাগ করবো, তো 11 9 99 নাও, এখানে 1 নামবে বিয়োগটা, তার 9×1 এখানে 11টা নেমে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কত, এই যে 9×1/11। তাহলে এই যে বলেছিল শতকরা আয়তনটা কত হ্রাস পাবে, তা আমরা লিখব অতএব দিয়ে শতকরা আয়তন হ্রাস পাবে সমান সমান 9×1/11%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা আসবো,
2 নাম্বার আমাদের রাশিটা আছে 3s² মাইনাস 2x মাইনাস 5। আচ্ছা, এই রাশিটাকে বলছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে, ঠিক আছে। এভাবে যদি শুধু উৎপাদকে বিশ্লেষণ যদি করতে বলতো তাহলে আমরা দেখো মিডল টার্ম করেই সহজে করে নিতে পারতাম। তাহলে এখানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে করতে হবে। সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে শুধু এখানে s² রাখবা, 3 আছে তো 3টা কমন নিয়ে নাও। তা 3 কমন নিলে পরে এটা হয়ে যাবে s²। দেখো এখানে কমন যাচ্ছে না 3, তাহলে 2/3 এভাবে করে নেবা, 2/3x। আর এটা মাইনাস, দেখো এখানেও কমন যাচ্ছে না 5 থেকে, তাহলে 5/3। আর যেখানে কমন যাবে না 3টাকে নিচে দিয়ে দেবা। কমন মানে তো ভাগ, ভাগ মানে নিচে দিলি ভাগ বোঝায়। এইভাবে করে নিতে হবে প্রথমে। এরপর পূর্ণবর্গ তৈরি করবো রাশিটাকে। 3 আমরা রেখে দিলাম। দেখো s² এক্সটাকে এ ধরলাম। এখানে আমরা যে সূত্রটা তৈরি করব, যদি এখানে মাইনাস আছে তা তোমাদের এখানে দেখাই সূত্রটা, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। এই সূত্রটা এখানে তৈরি করছি। তাহলে a² মাইনাস 2a, এ হচ্ছে আমাদের x। এবার দেখো বিটাকে আমরা এমনভাবে ব্যালেন্স করব যে এই জায়গায় বি লিখব যেন আমাদের গুণ করে এটা চলে আসে। দেখো 2x তো হয়ে গেছে, তাহলে এখানে 1/3 চাই। কারণ দেখো 1/3 নিলে পরে এদের গুণ করো, এই যে ডটগুলো আছে না এগুলো গুণ করলে দেখো যে 2/3 দাঁড়াবে যে x, 2x/3, তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের। তাহলে বিটা পেয়ে গেল 1/3। তাহলে সূত্র অনুসারে b² আছে, তাহলে এখানে 1/3 তার হোল স্কোয়ার। এবার এটা তো ছিল না, যে 1/3 হোল স্কোয়ার ছিল না, তাহলে এটা মাইনাস 1/3 তার হোল স্কোয়ার করে দিলাম। এটা এক্সট্রা নিয়েছি, তাই আমরা এটাকে বাদও দিব, বিয়োগে দেখাবো, ব্যালেন্স করতে হবে। আর মাইনাস 5/3 যেটা ছিল ওটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস 5/3। তাহলে এখান থেকে আমাদের পূর্ণবর্গ সূত্রটা a² মাইনাস 2ab প্লাস b², এই যে দেখো এই সূত্রটা, তাহলে লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখবো a মাইনাস b হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার। এবার এখানে মাইনাস, এটাকে বর্গ ভাঙালে 1-এর বর্গ 1 আর 3-এর বর্গ 3 3-এর 9, মাইনাস 5/3 x মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে পরে 1/9, এটা মাইনাস মাইনাস প্লাস হবে 5/3। আচ্ছা, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ হবে, এটা বসিয়ে দিই। দেখো এখানে 9 আর 3 লসাগুটা না, এটা 9 হবে। লসাগুটা আমরা একবারে বলতে পারবো। এখানে কি করে একবারে বলবো, দেখো 9 কেন আমরা বলতে পারবো একবারে, এই যে দেখো 9 আর 3 আছে না, দেখো ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে লসাগু করা যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে, মানে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ যাচ্ছে। 3কে 3 নামাতে পারো, 3 3-এর 9, এটা দিয়ে ভাগ যাবে। তা যখন এই ছোটো সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ চলে যাবে, তো বড় সংখ্যাটাই লসাগু হয়ে যায়। এটা একবারে তোমরা মুখে মুখে লসাগুটা বলতে পারবা, ঠিক আছে। তা 9 লসাগু, আর 9 9 মিলে গেলে উপরে একটা নেমে যাবে, প্লাস 3 3 মিলে গেলে 3 3-এ 9, দেখো এটা দিয়ে ভাগ করতে হয়, 3 3-এ 9, তাহলে এটা ভাগ করে 3 পেলাম, আর 3 আর 5-এ গুণ, 3 5-এ 15, তাহলে এখানে আমি বসাবো 15 বসাবো। এখানে x মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 15 আর 1 যোগ করে এটা আমাদের 16, আর এদিকে নিচে 9 আছে। x মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। এবার দেখো তো, এটাকে যদি আমরা বর্গমূলে নিয়ে যাই, 16-এর বর্গমূল 4, 4 4-এ 16, 9-এর বর্গমূল 3, এভাবে করে তার হোল স্কোয়ার করলাম, এটাকে b² বানালাম, এটা a এটা b। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ যেটা করতে বলেছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এই একটা বর্গ এই একটা বর্গ, অন্তর মানে বিয়োগফল। তা এইভাবে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ, এবার যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে, তা এখানে আমাদের একটি সূত্র জানতে হবে,
যে সূত্রটি আমি তোমাদের যদি লিখে দেখাই, সেটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। মানে এটা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এই সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো এখানে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এ হচ্ছে আমাদের এটা, তাহলে এই যে লিখলাম এ প্লাস বি, বি হচ্ছে 4/3, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার এ মাইনাস বি, এ হচ্ছে এটা, এ মাইনাস বি হচ্ছে এই যে, ওকে। দেখো একদম যেভাবে সূত্রটা আছে সেভাবে কিন্তু সূত্রটা তৈরি করে দিয়েছি। এবার আমরা একটা বন্ধনী করার চেষ্টা করি। তা 3টা রেখে দিলাম। তাহলে এখানে এক্স মাইনাস 1/3 প্লাস 4/3, আর এখানে এক্স মাইনাস 1/3 মাইনাস 4/3। আচ্ছা, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ হবে এই যে এই দুটোর। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা 1/3, এটা মাইনাস 4/3 এভাবে দাঁড়াবে জিনিসটা, তাই না। মাইনাসটা কমন নিলাম, আর এখানে মাইনাসটা কমন নিলে পরে 1/3, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 4/3। মানে মাইনাস কমন নিলে চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, লক্ষ্য করো। এবার আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো এই জায়গায়। দেখো এখানে 3 লসাগু, আর এখানে 1 নামবে, এখানে 4 নেমে যাবে, মানে যে 3 3 মিলে আছে, দুপুরেগুলো নামিয়ে দিতে পারবা। কেন ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু 3, এখানে 1 প্লাস এটা আমাদের 4 নেমে যাবে। তাহলে এটা দেখো এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, এই যে -4 থেকে 1 বাদ, এটা -3, আর নিচে আবার 3 আছে, এটা আমাদের এক্স আছে, ঠিক আছে, এক্স। আর 4 আর 1 এটা 5/3। আচ্ছা, এখানে 3 3 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এই জায়গাটা দেখো এক্স মাইনাস মাইনাস এটা প্লাস, এটা 3 3 কেটে গিয়ে কিছু নাই, তো 1 বসাবা। আর এখানে এক্স মাইনাস এটা 5/3টা এভাবে রেখে দিলাম। চলো আমি আরেকটু কাজ করবো এই জায়গাটাতে। দেখো এখানে লক্ষ্য করো, এই যে 3টা আছে না, এই 3টা এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে এখানে এক্স প্লাস 1 এটাতে বসিয়ে দিলাম। এবার 3টা যদি এর সঙ্গে গুণ করে দিই, এই যে এই উৎপাদকটার সঙ্গে গুণ করব, তাহলে ওটা গুণ করে কত হবে, যে 3x হয়ে যাবে এটা। আর এখানে দেখো এই যে 3 গুণিত 5/3, তাই তো, 3 দিয়ে গুণ করছো, 3 আর এক্সে 3x, আর এটার সঙ্গে 3, এই যে গুণ আকারটা লিখলাম। এবার এখানে 3 3 কেটে যাবে, তাহলে আমাদের রয়ে যাবে এক্স প্লাস 1, আর এখানে 3x মাইনাস এখানে শুধু আমাদের 5 বেঁচে আছে। তো দেখো এই যে আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করলাম। একদম কিন্তু এভাবে কিন্তু করে দেখাতে হবে, একটু বড় হলো অঙ্কটা। যদি উৎপাদকের বিশ্লেষণ বলতো তাহলে তো আমাদের সহজে মিডল টার্ম করে কিন্তু আমাদের এভাবে চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, তার জন্য দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপরে উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু আমরা করে দেখালাম। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2 এর 3 নাম্বারটা। এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে 4 - x/x প্লাস 4 - 2y/y প্লাস 4 - 4z/z সমান সমান 5 দেওয়া আছে। এইভাবে এটা দেওয়া আছে, আমাদের এর মানটা বের করতে বলেছে। এখান থেকে এর মানটা বেরিয়ে আসবে। তো দেখো আমরা প্রথমে দেখো এর যদি আমরা সরলটা করি, তো আমরা কাজ করি, এখানে 4/x মাইনাস x/x এটাকে ভেঙে নিতে পারবো। দেখো আমি এটা করছি 4/x মাইনাস x/x। লক্ষ্য করো এটাকে কিন্তু এভাবে ভেঙে নিলাম, এটা থেকে এটা করা যায়। এখানে যে ভগ্নাংশে যোগ বিয়োগ করো না, এটাই ফিরে পাবা। একইভাবে আমি এটা করে নিব, এই যে এখানে 4/y মাইনাস 2y/y। দেখো যেভাবে এটা করলাম একইভাবে এটা করলাম, একইভাবে এটা করে নিই।
তাহলে 4/z মাইনাস 4z/z, আর এদিকে আমাদের 5 আছে। এবার দেখো এখানে এক্স এক্স কাটছে, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে জেড জেড কেটে যাবে। তাহলে আমাদের রয়ে গেল দেখো এই যে 4/x, আচ্ছা এখানে তো -1 এটা, প্লাস এখানে 4/y মাইনাস এখানে -2 হবে শুধু, প্লাস এটা 4/z, এটা মাইনাস এখানে 4 বাঁচলো, এটা -5। আচ্ছা 4/x প্লাস 4/y প্লাস মানে এটাকে এক জায়গায় করি, 4/z প্লাস 4/, এই যে আমাদের 4/z, আর হয়ে গেল আমাদের দেখো -1, আর দেখো আমি এখানে লিখে দিচ্ছি -1, এই যে -2, আর এই যে -4, এদিকে আমাদের ছিল 5। এবার এখান থেকে দেখো এই 3টা থেকে এই যে লবটা 4 আছে, তো এখানে আমি 4 কিন্তু কমন নিতে পারবো। 4টা কমন নিলে পরে এখানে 4 তো নাই, তাহলে উপরে 1/x, এখানেও 1/y হবে, এখানে 1/z হয়ে যাবে। 4টা আমরা বাইরে কমন নিয়ে নিলাম। আর এখানে লক্ষ্য করো, এখানে -1 -2 -4 এদের কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, চিহ্নটা যোগ থাকবে। একই চিহ্ন থাকলে যোগের কাজ করবা, আর যে চিহ্ন আছে দেখো যে 3 জায়গায় তো বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্নটা বসাবা। তাহলে এখানে -1 মানে যোগ যদি হয় তো 1 2 3 3, আর এদিকে 4 7, তাই যোগ করে আমরা 7 পেয়ে গেলাম। আর এদিকে আছে আমাদেরকে, এদিকে আছে আমাদের 5 আছে, তাই তো। আচ্ছা এবার আমরা কী করবো দেখো, আমরা আচ্ছা এটা আমি বসিয়ে দিচ্ছি, -8টা শুধু ডান দিকে নিয়ে যাব। এই যে 1/x 1/y আর 1/z সমান সমান, এই যে আমাদের 5 আছে না, -8টা এদিকে আসলে পরে +7 হয়ে যাবে। 1/x 1/y 1/z, 5 আর 7 যোগ করে তোমরা পেয়ে যাবা 12 পেয়ে যাবা। আচ্ছা এই যে 4 3 12 এভাবে কিন্তু কাটাকাটি করতে পারবা। তোমরা চাইলে 4টাকে নিচে নামিয়ে কাটাকাটি করতে পারো, বা এভাবে সমান সমানও কাটাকাটি করা যায়, একবারে তোমরা কাটাকাটি করতে পারবা। যেহেতু এটা গুণের আকার হয়ে গেছে, এটা এই যে 4 ইন্টু এটা, তাহলে যে 4টা দিয়ে এটাকে কাটাকাটি করে নাও, 4 3 12। তাহলে আমরা দেখো এর মানটা পেয়ে গেলাম, যার মানটা বের করতে বলেছিল 1/x প্লাস 1/y প্লাস 1/z, এরই মানটা বের করতে বলেছিল, যেটা আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। দেখো এই যে আমাদের বলেছিল এই রাশিটার মানটা বের করো, যেটা আমরা পেয়ে গেছি কত, 3 পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 2-এর 4 নাম্বার প্রশ্নে। এখানে এই যে 2-এর 4-এরটা দেখো আমাদের বলছে দুটি গ্লাসের শরবতে চিনি ও জলের অনুপাত দেওয়া আছে। মানে প্রথম শরবতে চিনি ও জলের অনুপাতটা 7:10, আর দ্বিতীয় শরবতের চিনি ও জলের অনুপাতটা 2:5। তাহলে দেখো কোন শরবতে বেশি মিষ্টি, তাহলে কোন শরবতে বেশি মিষ্টি কী করে বের করব। তাহলে দুটি যে শরবত আছে, যে শরবতে চিনি বেশি আছে সেই শরবতটাই বেশি মিষ্টি হবে। তো আমরা এই দুটি শরবত থেকে চিনির পরিমাণটা বের করার চেষ্টা করব। তা আমরা প্রথম শরবত থেকে যে চিনিটা বের করি, তো লিখব প্রথম শরবতে চিনি আছে, এভাবে লিখি আমরা যে প্রথম শরবত এ, এখানে এ দিয়ে দিলাম, প্রথম শরবতে চিনি আছে, দেখো প্রথম যে অনুপাতটা আছে 7:10, তাহলে চিনিটা বের করতে চাইছি না। তা দেখো এখানে চিনিটা প্রথমে আছে, তারপরে জল আছে, তাহলে চিনিটা আছে 7, আর নিচে হয় আনুপাতিক যোগ, 10 আর 7 যোগ করে এটা হবে 17। তাহলে এই পরিমাণটা চিনি, আনুপাতিক ভাগটা মানে আনুপাতিক ভাগার চিনির। তাহলে প্রথম শরবতে চিনি আছে, তাহলে এই যে 7/17। এবার দ্বিতীয় শরবতে চিনির পরিমাণে যদি বের করি, তা আমরা লিখব দ্বিতীয় শরবতে চিনি আছে,
তো দ্বিতীয় শরবত দেখো চিনিটা প্রথমে জলটা পড়ে, তা চিনিটা দুই ভাগ, তাহলে 2 আনুপাতিক যোগ, যেটা 2 আর 5 যোগ করে 7। তা দ্বিতীয় শরবতের চিনি এই পরিমাণটা। এখন দুটি শরবতের চিনির পরিমাণটা আমরা বের করলাম। এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না যে কোনটি বেশি কোনটি কম আছে। তাই এদের ছোট বড় ভগ্নাংশের যে ছোট বড় বের করার নিয়মটা, সেই নিয়মে আমরা ছোট বড় বের করব। প্রথমটা আছে 7/17, তারপরটা আছে 2/7। এখন দেখব যে কে ছোট কে বড়। তার জন্য আমরা কি করি, যে হরটাকে আমরা সমান করার চেষ্টা করি, তাই না? হরটাকে সমান করে নিই। দেখো হরকে সমান করার বুদ্ধি সবচেয়ে সহজ বুদ্ধি কি, মানে একে 17কে 7 দিয়ে গুণ করে নাও, আর 7কে 17 দিয়ে গুণ করে নেবো, তখনই দেখবা সমান মান পেয়ে যাবা। তাহলে ওই জিনিসটা করছি। দেখো আমরা এখানে গুণ করছি 7 দিয়ে উপর নিচে, এই যে 7 দিয়ে গুণ করব, আর এখানে গুণ করব 17 দিয়ে। এই যে দেখো আমরা গুণ করব 17 দিয়ে, তারপরে কিন্তু হরটা কিন্তু সমান চলে আসবে, তাই না? আচ্ছা দেখো 7 7 49, তাহলে এখানে আমাদের 17 গুণিত 7। আমি এখানে গুণটা আর করছি না, কারণ এদের গুণফলটা যা হবে এদের গুণফলটা তাই হবে, শুধু উপরে গুণটা করছি। 17 দিয়ে এটা 34, আর এখানে আগে 17টা লিখি, 17 গুণিত 7। তাহলে এদের যে গুণফলে দেখো একই মান আছে দুটো, মানে হরটা কিন্তু আমাদের সমান। তাহলে এই হরটাকে সমান করে নিলেই তারপরে বলতে পারবো কে ছোট কে বড়। হর সমান হলে লবে যে বড় সেই কিন্তু বড় হয়ে যায়। তাহলে এখানে দেখো বড় কিন্তু এই যে 49টা, তাহলে 49টা বড় বলে এটা কিন্তু আমাদের প্রথম শরবতের চিনির পরিমাণটা ছিল, মানে এই যে মানটা, তাই না? তো এটা আমাদের বড় এর চেয়ে। তাহলে আমরা বলতে পারবো যে প্রথম শরবতে যে বলেছিল এখানে যে কোন শরবতটি বেশি মিষ্টি, তাহলে প্রথম শরবতে বেশি চিনি আছে, তাহলে প্রথম শরবতটা বেশি মিষ্টি। তাহলে তোমরা কিন্তু অতএব দিয়ে এভাবে লিখে দিবা, অতএব দিয়ে যে প্রথম শরবত বেশি মিষ্টি। বাস, যখন তোমরা জেনে নিলা যে প্রথম শরবতে চিনির পরিমাণটা যে বেশি আছে, তাই না? তাহলে প্রথম শরবতটাই বেশি মিষ্টি হবে। তার জন্য এটাই আমাদের অ্যান্সার, যে কোন শরবতটি বেশি মিষ্টি, যে প্রথম গ্লাসে যে শরবতটা ছিল প্রথম গ্লাসের শরবতটি কিন্তু বেশি মিষ্টি। পরের প্রশ্ন আমরা চলে আসবো। এরপরে দেখো 5-এর প্রশ্নটা করাবো, 2-এর 5। তো এখানে বলছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ যদি হয়, তাহলে ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ বের করতে বলেছে। আমরা সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ আমরা তৈরি করব। তাহলে এখানে ত্রিভুজটা আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি। আমরা একটা বাহু নিলাম, আর স্থূলকোণ যখন একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে, তা আমি এইভাবে করে একটা বাহু নিলাম, আর এখানে এভাবে যোগ করে দিলাম। তাহলে এখানে ত্রিভুজটা যদি আমি নাম দিয়ে দিই, ধর এটা এ, এটা বি, এটা আমাদের সি। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো এই যে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছি, মানে এ বি সমান এখানে বি সি আছে, আর এটা আমাদের স্থূলকোণ, এই কোণটা এটা 90 ডিগ্রির চেয়ে বড় কোণ আছে, আর এই দুটো কোণ সূক্ষ্মকোণ। এবার তোমাদের এখানে যেটা জানতে হবে যে এ বি আর বি সি সমান হলে, এ বি বি সি সমান হলে যে এদের যে বিপরীত কোণগুলো আছে, মানে এ কোণটা সমান সি কোণটা হয়ে যায়, ঠিক আছে? এটা ত্রিভুজের ধর্ম, এটা উপপাদ্য আছে, যে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে সেই বাহু দুটির বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। এখন আমরা কি করব, দেখো আমাদের যেটা শর্ত বলেছে, এই যে আমাদের স্থূলকোণটা যেটা বলেছে, মানে কি বলেছে, সূক্ষ্মকোণের এই যে মানে সূক্ষ্মকোণটা যে কোনো এই যে ত্রিভুজটার যে সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণটা বলেছে স্থূলকোণের 1/3 অংশ, এই যে স্থূলকোণের। তারপর প্রথমে স্থূলকোণটাকে ধরে নিচ্ছি, এটাকে এক্স ধরে নিলাম, তাই না? তাই এখানে ধরে নিচ্ছি, আমি এখানে লিখছি, তারপর ধরি স্থূলকোণটাকে আমি ধরে নেব। স্থূলকোণটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে অতএব সূক্ষ্মকোণটা আমরা পেয়ে যাব, যেহেতু সূক্ষ্মকোণটা বলেছে স্থূলকোণের 1/3 অংশ, অতএব সূক্ষ্মকোণ, ঠিক আছে? এই যে আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা হয়ে যাবে এই যে স্থূলকোণের মানে এক্সের 1/3 অংশ, তাহলে এটা হয়ে যাবে আমাদের x/3। দেখো এই যে আমাদের
এই যে কোণটা x/3 পেয়ে গেলাম এটা। আর এই দুটো কোণ যেহেতু সমান আছে তাই এই কোণটা আমাদের x/3 হয়ে যাবে। তারপর এই ত্রিভুজটা 3টি কোণ পেয়ে গেছি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারবো এই যে আমরা দেখো x/3 প্লাস x/3 প্লাস x সমান সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজের 3টি কোণের যোগফলটা 180 ডিগ্রি দেখালাম। তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নিই 3 লসাগু, তাহলে এখানে x নেমে যাবে, এখানে এক্সটা নেমে যাবে, এখানে 3x হয়ে যাবে। ওই যে 3 মিলে গেছে এক্সটা নামিয়ে দেবা, 3 মিলে গেলে এক্সটা নেমে যাবে, আর এখানে শুধু x আছে তাহলে এটা গুণ হয়ে যায়, 3 আর x-এ 3x হয়ে যাবে 180। আচ্ছা এখানে 3x 4x 5x, তাহলে এটা আমরা 5x পেয়ে গেলাম। 3 আছে এখানে 180, পাই দিয়ে কাটাকাটি করতে পারো, 5 3 15, আর এখানে বাঁচলো কত, বাঁচলো 3 30, 5 6 30, এটা আমাদের 36 ডিগ্রি। এবার আমরা করে নেব বর্গগুণন। x সমান সমান 36 আর 3 গুণ 3 6 18 ডিগ্রি, 3 3 9 1 10, 108 ডিগ্রি। তাই এক্সটা আমরা স্থূলকোণ, তাহলে আমরা দেখো ত্রিভুজের যে 3টি কোণ মানে পেয়ে গেলাম মানে স্থূলকোণটা। তাহলে এখানে বাকি দুটো কোণ পেয়ে যাব, দেখো মানে এটা হচ্ছে আমাদের বি কোণটা, এটা আমরা বি কোণটা পেয়ে গেলাম 108 ডিগ্রি স্থূলকোণটা। আর এ কোণটা আর সি কোণটা যে সমান আছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো কোণের মান কত হবে? দেখো এই যে সূক্ষ্মকোণ দুটি যেটা x/3 বলতে এক্সের মান 108 ডিগ্রি, তাহলে 108/3, তাই না? এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। এই যে আমাদের সূক্ষ্মকোণ 108/3, এটা কাটাকাটি করো, এটা 3 3 9, 1 4 18, 3 6 18, তাহলে আমরা এই মানটা দেখো পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে একটি কোণ 108 ডিগ্রি আর সমান দুটি কোণের মান পাবো 36 ডিগ্রি করে। তাই ত্রিভুজের 3টি কোণের পরিমাপ আমরা কিন্তু বের করে নিলাম, এটাই তো আমাদের বের করতে বলেছিল। তো আমাদের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, চলো পরে আমরা 2-এর 6 নম্বর প্রশ্নটা আসবো। আচ্ছা এখানে আমাদের দুটি রাশি আছে, এই দুটি রাশির লসাগু বের করতে বলেছে। তো আমাদের কী করতে হবে, এই দুটি রাশিকে উৎপাদকে আগে ভেঙে নিতে হবে। প্রথম রাশির যে উৎপাদকটা করি, তো আমরা লিখব প্রথম রাশি, প্রথম রাশিটা আছে a² - 2a। আচ্ছা এখানে উৎপাদক করতে হলে শুধু এখানে দেখো এটা কমন যাচ্ছে, এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হয়ে যাবে a। এই যে a² বলতে দুটো a আছে, একটা a নিলাম তো একটা a থাকবে মাইনাস, আর এখানে a তো নেওয়া হয়ে গেছে, শুধু 2 থাকবে এখানে, তাহলে a × a - 2। তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ এটাই শুধু, ঠিক আছে, a কমন নিয়ে হয়ে গেছে, আর কোনো কিছু করা যাবে না। তো এভাবে গুণের আকারে রেখে দিতে হবে। চলে আসবো এই যে দ্বিতীয় রাশিটা, তারপরে লিখব দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশির এখন উৎপাদকে বিশ্লেষণ করব। এটা আছে a² - 3a + 2, এটাকে মিডল টার্ম করবো। চলো a² আচ্ছা এখানে দেখো কীভাবে করতে হয় মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। এখানে লক্ষ্য করো এই যে 2 আছে না, এই 2কে ভাঙাও, কী গুণ করে 2 হবে, 2 1 2, আর যোগ বিয়োগ করে 3 আনতে হবে। তাই 2 আর 1 যোগ করে 3, মানে এটাকে 2 যোগ 1 করলাম, 3টাকে ভেঙে 2 যোগ 1 লিখলাম, এটা আবার বসাই দেবা, +2টো বসিয়ে দেবা। এই ভাঙার নিয়মটা একদম মনে রাখবা, মানে এই যে দুটি সংখ্যা পাবা, এই দুটি সংখ্যার সে যোগ হোক বা বিয়োগ হোক, ঠিক আছে, এই সংখ্যাটা আনতে হবে ভেঙে। এই যে 2 আর 1 যোগ করে 3 আসবে, আর এই যেখানে 2 আছে মানে এখানে কিছু না 1 আছে, তাহলে 2 1 2, এখানেও 2 1 2, মানে এদের গুণফলটা যা হবে এদের গুণফলটা তাই হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। একেই বলা হয় মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ। এখানে a², এটা আমাদের 2a, প্লাস মাইনাসে মাইনাস, এটা 1a হয়ে যাবে। আচ্ছা এখানে 1 না দিলেও হবে, শুধু a বসিয়ে দিলাম, মানে 1 আর a গুণ করে আমাদের a হয়ে গেল +2। এবার দুটো করে কমন নেবা, এই 2 জায়গা থেকে কমন নেবা, তারপরে এই 2 জায়গা থেকে, এখান থেকে যে কমন দেখো এখানে শুধু a কমন যাবে, তাহলে এখানে একটাই রয়ে যাবে মাইনাস, এখানে শুধু 2 থাকবে। আর এখান থেকে কমন দেখো এই যে মাইনাসটা নিয়ে নেবা, যেটা চিহ্ন থাকবে এর চিহ্ন তো মাইনাসটাও কমন নিতে হবে। আর a আছে আর 2 আছে, দেখো কোনো কিছু কমন যাচ্ছে না, এখান থেকে কোনো কিছু কমন না গেলে 1 তো কমন তো যাবে, 1 নিয়ে নেবা।
এবার 1 নিয়েছে বলে এর বসে যাবে, এটা বসে গেল। এবার যে চিহ্নটা এই যে প্লাস আছে বলে প্লাস বসাবো না, দেখে বসিয়ে দিবা না। এখানে মাইনাস আর প্লাস এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করে বসাবা, মাইনাস প্লাসে মাইনাস, আর এই 2টা বসিয়ে দেবা। 1 কমন নিয়েছে মানে কি এরাই বসবে, 1 দিয়ে ভাগ করলে ওরাই হয়। তাহলে লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু সবসময় সমান হবে মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে। তাহলে আমরা এই দুটো জায়গা থেকে এটাকে কমন নিয়ে নিলাম, a-2 কমন। এখানে দেখো এটা নিয়ে নিলাম, ছিল তো পুরোটা, এটা নেওয়া হয়ে গেছে, থাকে রয়ে গেল শুধু এর, আর এটা নিয়ে নিয়েছি, তো আমার -1 আছে এখানে। এই যে আমাদের হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ দ্বিতীয় রাশির। এবার উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি, এখন আমরা লসাগু করব। তো এবার লিখবো আমরা অতএব লসাগু। দেখো লসাগুটা দেখো, লসাগুর নিয়ম হচ্ছে যেটা মিলবে সেটাকে নিবা, আর যেটা মিলবে না সেটাকে নিবা। এই যে এটা আছে, এ শুধু আছে বাইরে, আর এখানে এ নাই, তাহলে এটাকে আমি নিয়ে নিলাম। তারপরে a-2, এখানেও a-2, তাহলে 2 জায়গায় মিললো, 2 জায়গায় থেকে আমরা একটা নিব a-2। তারপর হয়ে গেলো এখানে a-1 একাই আছে, এখানে a-1 বসে যাবে। তাহলে লসাগু কিন্তু এটাই কিন্তু অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের নির্ণীয় লসাগু। পরে আমরা চলে আসবো 3-এর বড় প্রশ্নগুলো। দেখো 3-এর এই যে 3-এর 1-এরটা 2-এরটা এটা বই থেকে পেয়ে যাবা। দেখো বড় প্রশ্নগুলো, যে বইয়ের প্রশ্নগুলো আমি কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি, কারণ বইয়ের প্রশ্ন তোমাদের করা হয়ে গেছে, মানে আমি করে দিয়েছি। বইয়ের প্রশ্নগুলো যদি প্রয়োজন পড়ে তোমরা গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমার প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 8 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। বইয়ের বাইরে যে অঙ্কটা থাকবে, এই যে বড় প্রশ্নগুলো, সেই অঙ্কটা কিন্তু করিয়ে দেবো। যেরকম দেখো এই যে 3-এর অঙ্কটা, এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে, এটা বইয়ের সঙ্গে মিল নাই, এই জন্য এই অঙ্কটা তোমাদের করাবো। চলো আমরা করাবো এখন 3-এর 3 নাম্বারটা। সেখানে যে রাশিটা আছে a² - 4 × b² - a-1, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। চলো এখানে আমরা এই যে গুণটা করে নিব, a² -4 দিয়ে যদি গুণ করি তাহলে -4b² আর -4 আর -a, মাইনাসে প্লাস 4a, আবার মাইনাসে প্লাস 4 × 4, যে -4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এভাবে গুণ করে নিয়ে এবার আমরা একটু সাজিয়ে নেব। আমরা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। এখানে এই যে a² নিলাম প্লাস 4a নিলাম, তারপরে আমরা প্লাস 4টাকে লিখলাম, মানে এটাকে লিখলাম, -4b² এইদিকে রেখে দিলাম। এই 3টেকে নিয়ে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো। দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে যে সূত্রটা তোমাদের যেটা জানতে হবে, a + b তার হোল স্কোয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, যেটা সূত্রটা হচ্ছে a² + 2ab + b², এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো তো আমরা এই দিকটা তৈরি করব, এই যে a² + 2ab + b², তাহলে এখানে a² + 2a এই আছে আমাদের, আর bটা দেখো, bটা এখানে এই যে 4 আছে না, এখানে শুধু bটা 2 হবে না, কারণ 2 2 4, এই যে 4 ফিরে আসবে, তাহলে b হয়, তাহলে এটাকে b², এই যে 4টা b² 2 হয়ে যাবে, আর এদিকে -4b² আমরা এটা বসিয়ে দিলাম। এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করলাম। তাহলে এটা আমরা তৈরি করে নিয়েছি এর মতো করে, এই যে a² + 2ab + b², এখানে a এটা আর b হচ্ছে 2টা, তাহলে সূত্র a + b হোল স্কোয়ার, মানে a + b, bটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের ছিল -4b² ছিল, আচ্ছা a + 2 তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে দেখো এই যে 4b² আমি দেখো 4টাকে 2 করলাম, আর 4-এর বর্গমূল 2, b²টাকে b করলাম তার হোল স্কোয়ার, মানে এটা এটাকে b ধরে a² - b² সূত্র তৈরি করলাম, a² - b², a² - b² যে সূত্রটা তোমার যেটা জানতে হবে, a + b × a - b, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। মানে এই জায়গাটা তৈরি করে নিয়েছি। দেখো এবার এটাকে আমরা কী করব, ফেলে দেবো আমরা। তাহলে এই সূত্রটা যদি আমরা ফেলে দিই এখানে, তাহলে দেখো এই যে এটা হচ্ছে এই লক্ষ্য করে প্লাস, এবার বিটা হচ্ছে 2, সরি বিটা হচ্ছে 2b, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের b, তাহলে b এর জায়গায় 2b বসাবো, তারপর আবার মাইনাস এই যে b হচ্ছে 2b,
এবারে একটা বন্ধনী করে নাও। আচ্ছা, এখানে a প্লাস 2 প্লাস 2b একটা বন্ধনী করলাম, আর এখানে a প্লাস 2 মাইনাস 2b। দেখো এইভাবে করে রেখে দেবো, আর তো কোনো কাজ হবে না। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। উৎপাদকে যে বিশ্লেষণ করতে বলেছিল, ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের। পরের পেজে আমরা চলে আসবো 139 পেজে। আর যে 4-এর অঙ্কগুলো, দেখো 4-এর অঙ্কগুলো সব বই থেকে তোমরা পেয়ে যাবা। 4, 5, এই যে 6-এর অঙ্কগুলো সব বই থেকে পেয়ে যাবা। 7-এর যে উপপাদ্যগুলো আছে এই অঙ্কগুলো সব বই থেকে, মানে এই বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে বইয়ের অঙ্কের যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে অনেকে জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা গিয়ে চলে যাও আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে যাও, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে সব বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। ওকে, ভালো করে তোমরা বইয়ের অঙ্কগুলো বুঝে নিবা, কোনো সমস্যা হবে না। ওখানে ভালো করে তোমাদের ডিটেলসে করা হয়েছে বইয়ের অঙ্কগুলো। ওকে, আমি শুধু তোমাদের যে 8-এর দাগের যে জ্যামিতিক যে প্রয়োগ যে অঙ্কগুলো আছে, এই জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু আমি করাবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তো চলো 8-এর 1 নম্বরটা আগে আমি করাই। 8-এর 1 নম্বরটা দেখো, এখানে কি বলেছে, প্রমাণ করে যে প্রমাণ করে যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। তো দেখো আমি ছবিটা এঁকে দেখাই। একটি কোণ বলেছে, তো তাহলে এই যে আমাদের ধরো এইভাবে আমি এইভাবে করে আমি একটি কোণ তৈরি করলাম। এটাকে ধরো এ বি, এখানে সি, এখানে ডি, তাহলে আমাদের যে কোণটা বিসিডি, তাহলে যে একটি কোণ বলেছে, তাহলে এখানে সেই কোণটি ধরি একটি কোণ, আমি এখানে লিখব ধরি একটি কোণ, সেই কোণটাকে আমরা নিলাম বিসিডি কোণটা নিলাম, ঠিক আছে। ধরি একটি কোণ বিসিডি, 4 অন্তঃসমদ্বিখণ্ডক 4। দেখো এই যে বিসিডি কোণটা আছে না, এর অন্তঃসমদ্বিখণ্ডক বলতে এই যে বিসিডি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবে যে একটি সরলরেখাংশ, সেই সরলরেখাংশটি যদি আমরা তৈরি করি। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দিলাম, এখানে ই নাম দিয়ে দিলাম। এই যে দেখো সি যে সরলরেখাংশটা, এটাকে অন্তঃসমদ্বিখণ্ডক বললাম এই কোণটার। আর বহিঃসমদ্বিখণ্ডক আমরা এই দিকে তৈরি করি, মানে এই যে বহিঃ কোণ যেটা আছে, মানে বিসিডি কোণের যে বহিঃ কোণটা তোমরা দেখতে পাচ্ছ এসিডি, এটা হচ্ছে বহিঃ কোণ, এটা ঠিক আছে। তাহলে বহিঃ কোণের বাইরের কোণটার যে বহিঃসমদ্বিখণ্ডক, তার বহিঃসমদ্বিখণ্ডকটা আমরা এইভাবে তৈরি করি একটা সরলরেখাংশ, যেটা আমি এখানে নাম দিয়ে দিলাম, এটা এফ নাম দিয়ে দিলাম। তাহলে সিএফটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে ধরি একটি কোণ এই যে বিসিডি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, যার অন্তঃসমদ্বিখণ্ডক এই যে অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডকটা আমরা সিই বলবো, সি, এবং বহিঃসমদ্বিখণ্ডকটা আমরা সিএফ বলে দেবো, সিএফ, ঠিক আছে। আর এখানে কি প্রমাণ করতে বলেছে, তার আমাদের প্রমাণ করতে যেটা হবে, আমরা এখানে যে লিখি যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ কি করতে হবে আমাদের, প্রমাণ করতে হবে যে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক যেটা প্রশ্ন বলেছে, অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্ব, মানে এই যে অন্তঃসমদ্বিখণ্ডকটা আর বহিঃসমদ্বিখণ্ডকটা পরস্পর লম্ব, মানে লম্ব বলতে এই যে কোণটা তৈরি হবে 90 ডিগ্রি, মানে আমাদের কোণ দেখাতে হবে যে ইসিএফ এই কোণটাকে আমরা 90 ডিগ্রি প্রমাণ দেখাবো, ঠিক আছে। এই কোণে যদি 90 ডিগ্রি যদি হয়ে যায়, তার আমরা বলে দিতে পারবো যে এই যে পরস্পর এরা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এফসিটা সির উপর লম্ব বা সিটা এফসির উপর লম্ব, ঠিক আছে, বা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আমাদের নিয়ে আসতে হবে, তখনই আমাদের প্রমাণটা হয়ে যাবে যে এই কথাটা বলেছে। তাই দেখো আমরা প্রমাণটা কী করে করব, আমি এখানে লিখে দিলাম প্রমাণ বলে হেডিং করে দিলাম।
দেখো এখানে প্রমাণটা আমি দেখাচ্ছি যে এবি যে সরলরেখাংশ আছে, এবি সরলরেখাংশের উপর এই যে সিডি দণ্ডায়মান, তাহলে এদিকে আমাদের এসিডি কোণটা আর বিসিডি কোণটা এদের যোগফলটা 180 ডিগ্রি হবে। এক সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে এখানে লিখব যেহেতু এবি এবি এর উপর সিডি দণ্ডায়মান, তাহলে সরল কোণের ধর্ম অনুসারে মানে এই যে এদিককার কোণটা, এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, তাই তো, সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কোণ এসিডি প্লাস এই যে এসিডি এদিককার কোণটা আর এদিককার কোণটা যে বিসিডি, কোণ বিসিডি এদের যোগফলটা কত হবে? 180 ডিগ্রি হবে। আচ্ছা, এবার দেখো এই যে এসিডি কোণটাকে আমরা লিখতে পারবো, এই যে দেখো এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। বলতে কি অন্তঃসমদ্বিখণ্ডক? এই যে আমাদের সিএফটা এসিডি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে আমাদের এদিককার কোণটা কী হবে? সম্পূর্ণ কোণের অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই যে এসিডির জায়গায় মানে এই যে এটা কোণ যদি লিখি, তাহলে এটাকে আমরা কি মানে এর ডবল হবে এসিডি, তাই না? আমি যদি এসিডির জায়গায় এই কোণটা লিখি, মানে আমরা লিখতে চাইছি যে ডিসিএফ, তাহলে তাকে দ্বিগুণ হয়ে যাবে আমাদের। তাহলে আমরা লিখবো এটা এই যে টু কোণ ডিসিএফ, 2 দিয়ে লিখতে পারবো। পুরো এসিডির জায়গায় আমি যদি এই কোণটা লিখি, মানে এসিডি কোণের অর্ধেক আছে, তাই তো, তাহলে এই কোণের এটা দ্বিগুণ আছে, যেহেতু দ্বিগুণ তার জন্য দেখো একে 2 দিয়ে গুণ করা হবে, তারপরে তো এর সঙ্গে সমান হবে, এটা ছোটো কোণ। একইভাবে দেখো এই যে বিসিডি এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সিটা, তাহলে এই কোণটাকে সমান দুইভাবে ভাগ করেছে। তাহলে আমি যদি এই দিককার কোণটা লিখতে চাই, এই কোণটা, তাহলে দেখো সম্পূর্ণ কোণের এটা যদি অর্ধেক হয়, তাহলে এই কোণটা এই যে কোণটা হবে বিসিডি কোণটা হবে এই কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে 2 দিয়ে বসাতে পারবো এই কোণের নাম ডিসিই, আর এদিকে তো 180 ডিগ্রি আছে। এই লাইনটা শুধু বুঝতে হবে তোমাদের, তাই না? সমদ্বিখণ্ড বলতে কি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের এই কোণটা ডবল হবে এই কোণের চেয়ে, তাই তো, দুটো কোণ আমাদের সমান আছে, তো এটা ডবল হবে পুরো কোণের চেয়ে, আর এই কোণটা ডবল হবে এই কোণের চেয়ে, যেটা আমরা কিন্তু এখানে করেছি। কোণ এসিডি জায়গায় আমরা 2 কোণ ডিসিএফ লিখতে পারবো, আর কোণ বিসিডি জায়গায় লিখতে পারবো 2 কোণ ডিসিএফ, তাই না? এই কোণের দ্বিগুণ করলে এর সঙ্গে সমান হবে, এই কোণের দ্বিগুণ করলে এর সঙ্গে সমান হবে, যেহেতু আমাদের সমদ্বিখণ্ডক এগুলো। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 2টা কেটে যাবে, ডিসিএফ প্লাস এখানে 2টা কেটে যাবে ডিসিই, আর এখানে 2 দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের 90 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে পাই। এবার দেখো তো এই যে ডিসিএফ আর ডিসিই এই দুটো কোণের যোগফলটা, এই যে ডিসিএফ বলতে এই কোণটা আর ডিসিই বলতে এই কোণটা, এখন এই যে দুটো কোণ আছে এই দুটো কোণের যোগফল, তাই না? আর এই দুটো কোণের যোগফল যদি বলি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইসিএফ বলতে পারবো, এই পুরো কোণটা, এই সম্পূর্ণ কোণটা ইসিএফ কোণটাই হচ্ছে এই দুটো কোণ নিয়ে, মানে দুটো কোণের যোগফলটা হয়ে যাবে আমাদের কোণ ইসিএফ। তাহলে এটা সমান সমান 90 ডিগ্রি। দেখো ইসিএফ আমাদের কি, ইসিএফ আমাদের 90 ডিগ্রি চলে এসেছে না? তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে আমরা কিন্তু প্রমাণ করে নিয়েছি, তোমরা শুধু এখানে লিখে দিবা প্রমাণিত, বা অতএব দিয়ে পুরো লাইনটা লিখতে পারো তোমরা, যে লিখবা যে এখানে লিখবা যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, লেখার পর তারপর তোমরা প্রমাণিত লিখে দেবা। ওকে, এরপরে আমরা 8-এর 2-এর যে প্রয়োগটা আছে এটা আমরা করাবো, জ্যামিতিক প্রয়োগ, ঠিক আছে? 8-এর 2 নাম্বারটা এখানে বলছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান প্রমাণ করে দেখাতে হবে। আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, নাম দিলাম এ বি আছে সি। এখন মধ্যমা 3টি বলেছে, চলো 3টি মধ্যমা তৈরি করছি। দেখো এখানে আমি ডি বিন্দু, যেটা হচ্ছে বিসি ভর মধ্যবিন্দু, ঠিক আছে, এখানে এডি আমি যোগ করে নেব, এডি, আর এখানে একটা মধ্যবিন্দু নিলাম, এটা আমরা ই বিন্দু নিলাম, বি যোগ করব, এখানে একটি মধ্যবিন্দু যেটা আমি এফ নিয়ে নিব, সি এফ যোগ করে দেব,
CF যোগ করে দিলাম। আর ত্রিভুজের মধ্যবিন্দু তিনটি একটি বিন্দুতে মিলিত হয়, সমবিন্দু, এটা মনে রাখবা। দেখো আমাদের যেটা প্রমাণ করে দেখাতে হবে, এই যে মধ্যমা তিনটি প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এই যে AD মধ্যমা সমান সমান BE মধ্যমা সমান সমান CF মধ্যমা, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণটা একবার আমরা প্রমাণে চলে আসবো। প্রমাণ তোমরা ধরি দিয়ে লিখে দিবা, ধরি ABC ত্রিভুজের AD মধ্যমা BE মধ্যমা CF মধ্যমা প্রমাণ করতে হবে, যেগুলো তোমরা লিখতে পারবা ওগুলো লিখে নিবা। আমি জাস্ট প্রমাণটা দেখে দিচ্ছি তোমাদের, যেটা ইম্পর্ট্যান্ট। প্রমাণটা করার জন্য আমরা দুটো ত্রিভুজ তুলব। এখানে আমি ত্রিভুজ নিচ্ছি, দেখো আমরা ত্রিভুজ নিয়ে নেব এই যে BCF, আমি ত্রিভুজ দেখাচ্ছি, ত্রিভুজ BCF, ঠিক আছে। এই যে BCF এই ত্রিভুজটা, ও ত্রিভুজ BCF নিলাম, আর BCE নিচ্ছি, BCE, ঠিক আছে। BCF ত্রিভুজ দেখতে পাচ্ছ আর BCE ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবার এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সর্বসম। তাহলে এর এখন সর্বসম দেখাতে গেলে এই দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখাতে হবে। তাহলে দেখো তো এখানে 1 নম্বর শর্ত কি সমান দেখাতে পারবো, এখানে সমান দেখাতে পারবো এই যে BC বাহুটা দেখতে পাচ্ছ, এই BC বাহুটা দুটো ত্রিভুজেরই বাহু আছে, মানে সাধারণ বাহু। তাই এখানে লিখবো BC সাধারণ বাহু, BC আমরা পেয়ে গেলাম সাধারণ বাহু। 2 নম্বরে আমরা দেখো সমান দেখাবো, 2 নম্বরে তাকে সমান দেখাতে পারবো। এখানে লক্ষ্য করো, আমরা এই যে দেখো এই যে সমবাহু ত্রিভুজটা আছে না, তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা আর এদিকের কোণটা, প্রত্যেকটা কোণ তো 60 ডিগ্রি করে হয়, সমবাহু ত্রিভুজের কোণগুলি 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান দেখাতে পারবো। এই যে BCE ত্রিভুজের এই কোণটা আর BCE ত্রিভুজের এই কোণটা আমরা কি দেখাতে পারবো, সমান। তাহলে এখানে এই কোণের নামটা আমি যদি দিই ত্রিভুজ অনুসারে, তাহলে আমরা দিব CBF বলে দিই, CBF সমান সমান হয়ে যাবে। আর এই কোণটাকে নাম বলবো BCE, BCE, ঠিক আছে। এখানে লিখে দাও, এখানে লিখে দেবো যেহেতু ABC সমবাহু ত্রিভুজ, এখানে যেহেতু ত্রিভুজ ABC সমবাহু, এটা লিখে দাও কারণটা, বাস। 3 নম্বরে দেখো আমরা এই যে BCF ত্রিভুজের BF বাহুর সঙ্গে BCE ত্রিভুজের CE বাহুর সঙ্গে সমান লিখতে পারবো। মানে এখানে আমি দেখাতে পারবো BF সমান সমান CE। BF সমান সমান CE কেন, দেখো কারণটা আমি এখানে বলি। আমাদের দেখো এখানে সমবাহু ত্রিভুজ তো বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে, যেহেতু আমরা বলতে পারবো যে AB সমান সমান AC, এবং দেখো AB বর মধ্যবিন্দু F আর AC বর মধ্যবিন্দু E। তাহলে এখানে লক্ষ্য করো, কোনো একটি বর মধ্যবিন্দু কী করবে, মানে এখানে এই যে AFটা আর BFটা সমান হবে না, ওকে। তাহলে এখানে আমরা বলবো যে F, E, যে এই যে E বিন্দু, F ও E বিন্দু, ঠিক আছে। এই যে F ও E যথাক্রমে, আমি এখানে লিখে দিচ্ছি যথাক্রমে, আচ্ছা যথাক্রমে ভালো করে লিখি একটু, হ্যাঁ, যথাক্রমে। এই যে F ও E যথাক্রমে AB ও AC বাহুর মধ্যবিন্দু, AB ও AC বাহুর মধ্যবিন্দু। দেখো মধ্যবিন্দু লক্ষ্য করো, মানে মধ্যবিন্দু হওয়া মানে কি, মানে এই যে আমাদের এই অংশটা সমান হবে, আর এই অংশটা সমান হবে। যেহেতু AB AC সমান, তাহলে এখানে BF এর সঙ্গে CE সমান হবে। কারণ দেখো এটা যদি ABটা 4 সেমি করে হয়, তাহলে এদিকেও 2 এদিকেও 2 হবে। তাহলে AB 4 সেমি হলে ACরও 4 সেমি, তাহলে এদিকে 2 এদিকে 2, তাহলে BFটা আর CEটা দেখো সমান হয়ে যাচ্ছে না, 2 সেমি করে। তো এই জন্য আমরা দেখো এই যে BF আর CE সমান দেখাতে পারবো, ওকে। তা দেখো আমরা 3টি শর্ত সমান দেখে দিয়েছি। তাহলে আমরা ত্রিভুজ BCF সর্বসম ত্রিভুজ বর্ডার মেরে দিলাম, ত্রিভুজ BCE
দুটো ত্রিভুজ সর্বসম। এখন আমরা দেখো এই যে সর্বসম ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আমরা সমান দেখাতে পারবো, এখানে আমরা সমান দেখিয়ে দেবো এই যে বিই আর সিএফ এই দুটো বাহুকে সমান দেখিয়ে দেবো। তো অতএব এখান থেকে বলতে পারবো যে বিই সমান সমান সিএফ। ঠিক আছে, এটা আমরা 1 নাম দিয়ে দিলাম। এই দুটি যে মধ্যমা, দুটি মধ্যমাকে আমরা সমান দেখাতে পারলাম। দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হবে, তাহলে বিইর সঙ্গে সিএফ আমরা সমান দেখালাম। এবার একইভাবে যদি আমি অন্য দুটি ত্রিভুজ নিয়ে নিই, অন্য দুটি ত্রিভুজ বলতে ত্রিভুজ এ সি এফ নিয়ে নিচ্ছি এই ত্রিভুজটা, আর নিয়ে নিচ্ছি আমরা এ সি ডি। এই দুটো ত্রিভুজ থেকে আমরা এডি আর সিএফ এই দুটির মধ্যমাকে সমান দেখাতে পারবো একইভাবে, যেটা এটা দেখালাম এই নিয়মে। তো লিখবো আমরা যে একইভাবে ত্রিভুজ নিব আমি যে এসিএফ ও ত্রিভুজ এসিডি থেকে প্রমাণ করা যায়, কি প্রমাণ যাবে যে আমরা এই যে সিএফ মধ্যমাটা আর এডি মধ্যমাটাকে সমান দেখাতে পারবো। সিএফ মধ্যমা সমান সমান এডি মধ্যমা, একে নাম দিয়ে দিলাম 2 নং। এবার 1 ও 2 থেকে আমরা 3টি মধ্যমাকে সমান দেখাতে পারবো, তাই না? তাহলে অতএব 1 ও 2 থেকে পাই এডি সমান সমান বিই সমান সমান সিএফ। দেখো 1 ও 2 থেকে এই যে 3টি মধ্যমা সমান হয়ে যাবে। দেখো বিই সমান সমান যদি সিএফ হয়, তারপর সিএফটা এডির সঙ্গে সমান, মানে ধরো এদের মানগুলো যদি আমি ধরো 3 সেমি করে নিই, তাহলে এরও মান কত 3 সেমি। দেখো এখানে সিএফটা 3 সেমি, তাহলে এই যে সিএফটা আমরা 3 সেমি পেয়ে গেলাম, তাহলে এডিটা কত 3 সেমি। সবাই যদি 3 সেমি করে হয়ে যায়, তাহলে এডি 3 সেমি, বিই 3 সেমি, এডি 3 সেমি, বিই 3 সেমি, সিএফ 3 সেমি, তাই তো? সবাই 3 সেমি করে বলে সমান। এই জন্য 1 ও 2 থেকে আমরা লিখতে পারবো এই যে মধ্যমা 3টি দৈর্ঘ্য সমান। আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, তাহলে এখানে আমি লিখে দেবো প্রমাণিত। দেখো আমাদের 2 নম্বর স্কুল কমপ্লিট করা হয়ে গেছে তোমাদের। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।